হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র্য, কমে যাচ্ছে সুন্দরী সহ অন্যান্য গাছপালা, প্রভাব পড়ছে বাঘ, কুমির সহ বন্যপ্রাণী জীবনেও। এ নিয়ে উদ্বিগ্ন বন বিভাগ ও সুন্দরবন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তন আর সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহমান নদীগুলোর মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়ায় ক্রমেই বাড়ছে লবণাক্ততার পরিমাণ ও বিস্তৃতি। এর ফলে কমছে অপেক্ষাকৃত কম লবণ সহিষ্ণু সুন্দরী, গোলপাতা ও খলিশা গাছের সংখ্যা। অন্যদিকে বাড়ছে বেশি লবণ সহিষ্ণু গেওয়া, কেওড়া, বাইন ও গরান গাছ সহ লতাগুল্ম। সুন্দরবনের যে পানি প্রবাহিত গড়াই নদী দিয়ে যে পানিটা আসে, সেই পানির ফ্রেশ ওয়াটার, স্বাদু পানি এখন আর ওইভাবে আসে না। উপর থেকে বা অববাহিকা অঞ্চল থেকে ফ্রেশ ওয়াটার আসছে না। এই দুটা কারণ মুখ্যত দায়ী যে সুন্দরবনের লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। সুন্দরবনে কিছু কিছু জায়গা, বিশেষ করে সাতক্ষীরা পশ্চিমাঞ্চলে সুন্দরবনের মাটি এবং পানিতে লবণাক্ততার পরিমাণ প্রতি বছরই ক্রমান্বয়ে বাড়ছে। লবণাক্ততা বাড়ার ফলে বিরূপ প্রভাব পড়ছে কুমিরের প্রজননে, আর অতিরিক্ত লবণ পানি পান করে রোগাক্রান্ত হচ্ছে বাঘসহ বন্যপ্রাণী। লবণাক্ততার কারণে সুন্দরবনের নদী খালে মাছ কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে। লবণাক্ততা যখন বেড়ে যাবে তখন তো মানুষ ওই প্রাণীগুলো বসবাসের যোগ্য উপযুক্ত পরিবেশের থাকলো না, পরিবেশ ক্ষুণ্ণ হলো প্রাণীগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে। বন বিভাগ জানায় এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খোঁজা হচ্ছে। কিভাবে সুইট ওয়াটার ফ্লোটা আমরা বৃদ্ধি করতে পারি সেই ব্যবস্থাপনা যাচ্ছে আমরা। রিভারের যে ওয়াটার কোয়ালিটি, সেই ওয়াটার যাতে পলিউশন না হয়, সেই ওয়াটার কোয়ালিটি মনিটরিংয়ের কাজ, সেখানে আমরা এই স্টাডি এবং মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করেছি, যাতে আমরা বুঝতে পারি এবং করণীয় কী এই ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করছি। এই বিভাগের তথ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনের আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার। এর মধ্যে বনভূমি ৭০ ও জলাভূমি ৩০ ভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। টাকা রেখেছিলেন ব্যাংকে, ইচ্ছে ছিল বাড়ি করবেন, কিন্তু ইছামুদ্দিনের সে অ্যাকাউন্ট থেকে উধাও ১২ লাখ টাকা। অভিযোগ উঠেছে রূপালী ব্যাংকের সাভার সেনানিবাস শাখার এক কর্মকর্তা এর সাথে জড়িত। ভুক্তভোগীর দাবি, তার সই জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপক শহীদুল্লাহ, যদিও বিষয়টি অস্বীকার করেছেন তিনি। আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা ইসামুদ্দিন। পরবর্তী প্রজন্মের জন্য একটি বাড়ি তৈরির ইচ্ছা ছিল তার। এজন্য পৈতৃক জমি বিক্রি করে মাসখানেক আগে পুরো টাকা গচ্ছিত রাখেন রূপালী ব্যাংকে। কিন্তু সম্প্রতি ব্যাংকে গিয়ে দেখেন তার অ্যাকাউন্ট থেকে উধাও ১২ লাখ টাকা। বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের জানালে ইসামুদ্দিনের উপরেই দায় চাপান তারা। পরে অনুসন্ধানে দেখা যায় ওই চেকে রয়েছে ব্যাংকের ম্যানেজার শহীদুল্লাহর হাতের লেখা, এমনকি স্বাক্ষরও করা হয়েছে জাল। আপনার ১২ লাখ না তালিম গ্রামী ভালো করবেন না, বলো ওই যে পাতা দিয়ে ছেড়ে দেখা যায় রাশি টাকা তুমি শিশু পাতা করলাম যে করে ক্যামেরা দেখান, ক্যামেরা দেখান ট্রেনে দেখান, দেখাবো 1 ঘন্টা বললাম দেখা গেল না। দাদা সিগনেচার যখন করে, আপনার সিগনেচার যেহেতু বয়স্ক মানুষ, তো সিগনেচারের মধ্যে আপনার কোনো সময় সিগনেচার সোজা হয় না, লেখা ছোট বড় থাকে। কিন্তু এই সিগনেচারটা আপনার সিগনেচার যে পুরো স্ট্রেট, লেখার সাইজগুলো সব এক মানে সেম। 1 লাখ টাকা উঠাইলে 5 বার ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আপনি চেক দিচ্ছেন কিনা, আর 12 লক্ষ টাকা উঠাই নিল না, একবার ফোন দিতে পারলো না, খাম খেলে তো ম্যানেজার করছে। এই যখন পরিস্থিতি, তখন ইসামুদ্দিনের শোয়ের সিসিটিভির ফুটেজ দেখতে চাওয়া হয় ব্যাংক ম্যানেজারের কাছে। প্রথমে তা দেখানোর আশ্বাস দিলেও পরে টালবাহানা শুরু করেন তিনি। এখন যেটা চাইছেন এটা তো রিকোয়ারমেন্ট যেটা দেখাইছে, এটা যদি আমি দেখাইতেই পারতাম প্রথমে, তাইলে তো আর আপনার মানে এখন কি দেখানো সম্ভব না। এখন দেখি, তারপর আমি এটা এক্সপার্টের কাছে পাঠাইছি, কতদিন আগে এটা পাঠাইছি, গত বৃহস্পতিবার। আচ্ছা, আমি কবে পাবো? আমি দেখি যদি আর ওরা কবে কি বলে। এতে বাধ্য হয়ে এই কর্মকর্তার বিরুদ্ধে চেক জালিয়াতি করে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে আশুলিয়া থানায় জিডি করেন ইসামুদ্দিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নানা পক্ষ বিভিন্ন সময়ে ডাকছে ধর্মঘট, কর্মবিরতি। বন্ধ হচ্ছে আমদানি রপ্তানি ও পণ্য খালাসের কার্যক্রম। এতে বন্দরের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি চরম নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনৈতিক খাতে। এই অবস্থা থেকে উত্তরণে বন্দরকে আন্দোলন সংগ্রামের বাইরে রাখতে শক্তিশালী সিদ্ধান্তের দাবি ব্যবসায়ী ও আমদানিকারকদের। কখনো লাইটার জাহাজ মালিক, কখনো শ্রমিক, যার যখন ইচ্ছে ঘোষণা করছে কর্মসূচি। তাতে প্রায়ই অচল হয়ে থাকছে আমদানি রপ্তানির পণ্য খালাস এবং পরিবহন।
সবশেষ স্থবির ছিল 4 দিন। এমন কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দরের বহিরঙ্গনে তৈরি হয় আমদানি পণ্যবাহী বিদেশি জাহাজ জট। এজন্য গুনতে হয় বড় অঙ্কের ক্ষতিপূরণ, পাশাপাশি বিঘ্নিত হয় পণ্য সরবরাহ। এমন পরিস্থিতিতে হতাশ শিপিং এজেন্টরা। যেহেতু জরুরি সেবা, এখানে দেশের অর্থনীতি জড়িত, এখানে আইন হওয়া দরকার। ধর্মঘট কি পরিস্থিতিতে ধর্মঘটে যেতে পারবে কি পারবে না সেটা তো সেগুলো সব পক্ষ মিলে বসে আগেই ঠিক করা দরকার। ঘন ঘন এমন কর্মসূচির মূল ইস্যু বেতন ভাতা, যা কোনো স্থায়ী সমাধান মিলছে না। ফলে নিজেদের কর্মসূচির কারণে অর্থনীতির ক্ষতির বিষয়টি মানছেন মালিক শ্রমিকরাও। তবে এজন্য তারা দায় চাপাচ্ছেন পরস্পরের উপর। এটা বহুদিনের একটা সিদ্ধান্তকৃত দাবি মালিকদের কাছে, মালিকেরা গড়িমসি করাতে আজকে শ্রমিকেরা এই কর্মবিরতি গেছে, এটার জন্য মালিকেরাই দায়ী। চিটাগং পোর্ট, মংলা পোর্ট এবং পায়রা বন্দর এটা কিন্তু আমাদের জাতির একটা সম্পদ। আমাদের জাতির সম্পদের প্রতি আমাদের প্রত্যেকের সহযোগিতা আমরা দরকার। ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের কর্মসূচিতে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি প্রশ্নের মুখে পড়ছে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা। আমার দেশের ইমেজ নষ্ট হচ্ছে। আমার লাইটের এখন এই যে লাইটারগুলোর একটা যে শৃঙ্খলা ছিল, সে শৃঙ্খলাটা নষ্ট হচ্ছে। সবগুলো আবার একটা কনজেশন হবে, মাদার ভেসেলের একটা কনজেশন হবে। মাদার ভেসেলের সাথে সাথে আমার ইন্টারন্যাশনালি যে জাহাজগুলো আসবে সেটার উপর একটা প্রেশার পড়বে, কন্টেনার জাহাজের উপর একটা প্রেশার পড়বে। লাইটার মালিক শ্রমিকদের ধর্মঘটে গত 10 মাসে নৌপথে পণ্য খালাস আর পরিবহন বন্ধ ছিল 19 দিন। তাতে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা। তাই এই খাত সচল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে টাস্কফোর্স করার দাবি জানিয়েছেন কেউ কেউ। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, সরকারি বরিশাল বিএম কলেজে চলছে জীবনানন্দ মেলা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, মেলার আয়োজন আপনি কেমন দেখছেন? এই কথা বলেছিলেন পোয়েট্রি ম্যান স্পিকিং টু মেন। তিনি প্রকৃতির কবি, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের 118তম জন্মবার্ষিকী আজ, এবং এই জন্মবার্ষিকী উপলক্ষেই বরিশালের আয়োজন করা হয়েছে জীবনানন্দ মেলা। কবি জীবনানন্দ দাশ কিন্তু ছিলেন এই বরিশালেরই সন্তান, এবং তিনি এই বিএম কলেজেই কিন্তু অধ্যাপনা করতেন ইংরেজি বিভাগে, এবং তাকে স্মরণ করেই এই মেলার আয়োজন করা হয়েছে। বিএম কলেজের সাংস্কৃতিক সংগঠন উত্তরণের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। এর আগে গত বছর প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল, এবং ওই মেলায় ব্যাপক সাড়া পাওয়ার পরেই কিন্তু এবার দ্বিতীয়বারের মতন এই মেলার আয়োজন করা হলো। এবং এখানে এবছর 40টি স্টল স্থান পেয়েছে, যার ভিতরে অধিকাংশই হচ্ছে বইয়ের দোকান, এবং এই বইয়ের ভিতরেও বেশিরভাগই স্বাভাবিকভাবেই জীবনানন্দ সম্পর্কিত যেসব বই রয়েছে, জীবনানন্দের কাব্যগ্রন্থ এবং জীবনানন্দকে নিয়ে গবেষণাধর্মী যেসব বই রয়েছে সেই বইগুলোই স্থান পেয়েছে বেশি। এবং সকাল 10:30টায় মেলার উদ্বোধন হয়, এবং উদ্বোধনের পর থেকেই কিন্তু বেশ এখানে বিশেষ করে কলেজের যেসব শিক্ষার্থী আছে তারা বেশি ভিড় করছে। এছাড়াও অন্যান্য যারা পাঠক আছে, জীবনানন্দ প্রেমী আছেন, তারা এই মেলাকে ঘিরে তাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করে গেছে, এবং তারা মেলার স্টলগুলো পরিদর্শন করছেন। এছাড়া 3 দিন ব্যাপী এই মেলা আজ সকালে শুরু হওয়ার পরে আগামী পরশু শেষ হবে, এবং প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় বইয়ের স্টল, মেলায় বইয়ের দোকান, তারপরে আরো অন্যান্য পাশাপাশি খাবারের দোকান, এবং মিষ্টি প্রসাধনী এবং হাতের তৈরি মাটির জিনিসপত্রেরও দোকান দেওয়া হয়েছে। এবং দোকানের পাশাপাশি মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, আলোচনা সভা থাকবে, এবং থাকবে জীবনানন্দের দাশের উপরে প্রবন্ধ ও পাঠ। এইগুলোর পাশাপাশিও তাদের যারা স্থানীয় যারা কবি আছেন, সাহিত্যিক আছেন, তাদের স্বরচিত কবিতা পাঠ থাকবেন, এবং জীবনানন্দ দাশের উপরে বিশেষ আলোচনা সভা থাকবেন। মোটামুটি 3 দিন এই কবি জীবনানন্দ দাশকে স্মরণ করার জন্যই কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। এবং আয়োজকরা জানিয়েছেন আসলে কবি জীবনানন্দ দাশ যে বহুল মাত্রার মানে কবি, তার যে রচনা সামগ্রী রয়েছে, তার যে কাব্যগ্রন্থ রয়েছে, সেই হিসাবে কিন্তু বরিশালে তিনি অবহেলিত। তাকে খুব একটা কার্যক্রম
চলে না, তার গবেষণা বরিশালে খুব একটা চলে না, এবং এই জন্যই তারা এই মেলাটির আয়োজন করেছে বরিশালে, যাতে কবি জীবনানন্দ দাশকে নিয়ে বরিশালে বিশেষ করে আরো বেশি আলোচনা হয়, বেশি করে গবেষণা হয় এবং তার সাহিত্যের চর্চা হয়। এই ছিল বরিশালের এই মেলার আয়োজন। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল সরকারি বিএম কলেজ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন কাউসার হোসেন রানা। বাউল সম্রাট শাহ আব্দুল করিম বাংলার কাদামাটি জল থেকে উঠে আসা মেঠো গান বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন এই কিংবদন্তি শিল্পী। রচনা করেন ১৫০০-এরও বেশি গান, যেখানে ফুটে উঠেছে মানবপ্রেম ও সম্প্রীতির বাণী। এই বাউল সাধকের ১০১তম জন্মদিনে চ্যানেল 24-এর বিনম্র শ্রদ্ধা।